আচ্ছা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, তোমরা বলো তো দেখি, বাংলা ভাষা আর হিন্দি ভাষা কার বিস্তার বেশি? হুম? নিশ্চয়ই হিন্দি ভাষার বিস্তার বেশি। কারণ কারণ বাংলা ভাষা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা, হ্যাঁ, এই ধরনের কয়েকটা রাজ্যে সীমিত মানুষ ব্যবহার করে। কিন্তু হিন্দি কিন্তু সারা ভারতবর্ষের মানুষ হিন্দি ব্যবহার করে। তাহলে আমরা কি দেখলাম? বাংলা ভাষার থেকে হিন্দি ভাষার ব্যাপ্যতা বেশি, মানে বিস্তার বেশি। আচ্ছা, এবার বলো দেখি, এই হিন্দি ভাষা আর ইংরেজি ভাষার মধ্যে কার বিস্তার বেশি বা কার ব্যাপ্যতা বেশি? নিশ্চয়ই ইংরেজি ভাষার ব্যাপ্যতা বা বিস্তার বেশি। আজকে আমরা জানব একটা পদের বিস্তার বা বিস্তৃতি বা ব্যাপ্যতা কতটা, অনেক বেশি না কম, সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা। সকলে নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের আনন্দ স্যার। আজকে আমরা যুক্তিবিজ্ঞানের অংশ হিসাবে পদের ব্যাপ্যতা শিখব। তো পদের ব্যাপ্যতা সম্বন্ধে আলোচনা করার আগে পদ বিষয়টাকে আরও ভালো করে বুঝে নেওয়া প্রয়োজন। যে শব্দ বা শব্দ সমষ্টি স্বতন্ত্রভাবে বচনের উদ্দেশ্য বা বিদেহ রূপে ব্যবহৃত হতে পারে তাকেই আমরা পদ বলি। কি তাই তো? রাম হয় মানুষ, এই বচনের ক্ষেত্রে রাম এবং মানুষ এই দুটি শব্দ পদ, কারণ তাদেরকে আমরা স্বাধীনভাবে, অর্থাৎ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই বচনের উদ্দেশ্য ও বিদেহ রূপে ব্যবহার করেছি। কিন্তু হয় হয় এই সংযোজক শব্দটি কিন্তু পদ নয়, আগের দিন আমরা বলেছিলাম। কারণ কারণ এই শব্দটিকে স্বাধীনভাবে বচনের উদ্দেশ্য বা বিদেহ রূপে ব্যবহার করা যায় না। কি ঠিক আছে? এখন একটি বচনকে দেখে যদি প্রশ্ন করা হয় যে এই বচনটির কোন পদটি ব্যাপ্য, এর উত্তর দিতে গেলে মনে রাখা দরকার যে পদের সাধারণত দুটো অর্থ থাকে। একটিকে বলে ব্যক্তার্থ আর অন্যটি হলো যাত্রার্থ। পদের ব্যক্তার্থ বলতে বোঝায় পদটি যেসব বস্তু বা ব্যক্তির উপরে প্রযোজ্য তাদের সবটুকুকে। যেমন ধরো মানুষ, এই মানুষ পদটির ব্যক্তার্থ হলো যাদের যাদের ক্ষেত্রে আমরা মানুষ শব্দটি প্রয়োগ করতে পারি। যে লোকটি এইমাত্র মরে গেল সে মানুষ, যে শিশুটি এইমাত্র জন্মালো তাকেও মানুষ বলবো। আবার অন্য যেসব মানুষ চারপাশে দেখতে পাচ্ছি তাদেরকেও মানুষ বলবো। সহজ কথায়, পৃথিবীতে অতীতে যত মানুষ ছিল, বর্তমানে যত মানুষ আছে এবং ভবিষ্যতে যত মানুষ জন্মাবে, সবার ক্ষেত্রেই মানুষ শব্দটি প্রয়োগ করতে পারি। এবং আরেকটা কথা, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, শুধুমাত্র ভারতবর্ষে নয়, শুধুমাত্র পৃথিবীতে নয়, পৃথিবীর বাইরেও যারা মানুষ বলে পরিগণিত তাদেরকেও কিন্তু বোঝাচ্ছে, মনে রাখতে হবে। তাহলে মানুষ পদের ব্যক্তার্থ হলো অতীত, বর্তমান, ভবিষ্যতের সমস্ত জায়গার সমস্ত মানুষ। আর পদের জাত্যার্থ বা জাতিগত অর্থ বলতে বোঝায় সেই শ্রেণীর মধ্যে উপস্থিত অনিবার্য আবশ্যিক গুণাবলীকে, অর্থাৎ যেসব গুণের মধ্য দিয়ে তার সার ধর্মটিকে বোঝা যাবে। এখানে যে কোনো গুণকেই আবশ্যিক বা অনিবার্য গুণ বলা যায় না। মানুষ পদটিকেই আবার যদি আমরা নিই, তাহলে দেখো মানুষের অসংখ্য গুণ আছে। মানুষ হাসতে জানে, গাইতে জানে, নাচতে জানে, খেলতে জানে, কিন্তু এগুলো মানুষের গুণ হলেও এদের আবশ্যিক গুণ কিন্তু নয়। ঠিক আছে? যে গুণগুলো অনুপস্থিত থাকলে মানুষকে আর মানুষই বলা যাবে না, তাই হলো মানুষের আবশ্যিক গুণ বা জাত্যার্থ। কি সেটা বলো দেখি? বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি, এই দুটো না থাকলে কিন্তু মানুষের
মানুষকে আর মানুষ বলা যাবে না। তাহলে বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি এই হলো মানুষের আবশ্যিক গুণ বা জাত্যার্থ। কেননা এই দুটি বৃত্তি অনুপস্থিত থাকলে মানুষকে আর মানুষ বলা যায় না। তা এখন কোনো পদকে যদি তার সমগ্র ব্যক্তার্থে গ্রহণ করা হয় তবে পদটিকে ব্যাপ্য বলতে হবে, এবং যদি পদটিকে সমগ্র ব্যক্তার্থে গ্রহণ না করে পদটির আংশিক বা অসম্পূর্ণ ব্যক্তার্থকে গ্রহণ করা হয় তবে পদটিকে অব্যাপ্য বলতে হবে। এই কথাটা অন্যভাবে আমরা বলতে পারি যে কোনো পদ যে শ্রেণীকে বোঝায়, যদি পদটির দ্বারা সেই শ্রেণীর অন্তর্গত সমস্ত বস্তু বা ব্যক্তিকে বোঝায় তাহলে পদটি ব্যাপ্য হবে। আর যদি সমস্ত বস্তু বা ব্যক্তিকে না বুঝিয়ে কয়েকটি ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে প্রযোজ্য হয় তাহলে পদটিকে বলা হবে অব্যাপ্য। সহজ কথায়, যে পদ ব্যাপ্য হয় সেই পদ সমগ্র শ্রেণীকে বোঝায়, আর অব্যাপ্য পদ শ্রেণীর কিছু অংশকে বোঝায়। যেমন সকল মানুষ হয় মরণশীল, এখানে মানুষ পদটি ব্যাপ্য, কেননা মানুষ শ্রেণীর সকলের সম্বন্ধেই বলা হচ্ছে। কিন্তু যদি বলা হয় কিছু মানুষ স্বার্থপর, তখন কিন্তু সকল মানুষ সম্বন্ধে বলা হচ্ছে না, বলা হচ্ছে কয়েকজন মানুষ সম্বন্ধে বলা হচ্ছে। তাই এইখানে মানুষ শ্রেণীর অল্প যেহেতু সংখ্যক সম্বন্ধে বলা হচ্ছে, তাই এই কিছু মানুষ বা কোনো কোনো মানুষ হয় স্বার্থপর, এই ক্ষেত্রে মানুষ পদটি কিন্তু অব্যাপ্য। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? পৃথিবীর বাইরে যদি মানুষ বলে কেউ থাকে, অর্থাৎ অন্য গ্রহে যদি মানুষের অস্তিত্ব থাকে, তাহলে সেই মানুষকেই বোঝাচ্ছে, এরকম কথা বলতে চাইছিলাম আমি। তাহলে ব্যাপ্যতা বলতে কি বুঝলাম? কোনো পদ যদি তার দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে নির্দেশ করে তাহলে সেই পদটি ব্যাপ্য হয়। পদটি যদি তার দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সদস্যকে না বুঝিয়ে তার একটিমাত্র অংশকে বা কিছু অংশকে নির্দেশ করে তাহলে পদটি অব্যাপ্য। আর পদের এই ধর্মকেই বলা হচ্ছে ব্যাপ্যতা। তাহলে আমাদের জিজ্ঞেস করতে পারে ব্যাপ্যতা কি? তার মানে কোনো একটা পদের কতটা পরিমাণ ব্যক্তার্থ প্রকাশিত হচ্ছে তার যে ধর্ম, তাকেই বলা হবে ব্যাপ্যতা। ঠিক আছে? আচ্ছা, ব্যাপ্যতার নিয়ম আমাদের জানতে চায় মাঝে মাঝে, যে ব্যাপ্যতার নিয়মগুলি লেখো। এই 2020 সালের ফাইনালে পড়েছিল ব্যাপ্যতার নিয়মগুলি লেখো। ব্যাপ্যতার দুটি নিয়ম আছে। সামান্য বা সার্বিক বচনের সার্বিক বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে। আবার বলছি, সামান্য বা সার্বিক বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে। 2 নম্বর নিয়ম, নঙর্থক বচন বিদেহ পদকে ব্যাপ্য করে। এখন এ, ই, আই, ও এই 4টি শ্রেণীর নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য ও কোন কোন পদ অব্যাপ্য সেটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে নিলাম এ বচন। এ বচন আমরা সবাই জানি যে সামান্য সদর্থক বচন। একটা উদাহরণ নেই প্রথমে, সকল মানুষ হয় মরণশীল জীব। দেখো, এক্ষেত্রে উদ্দেশ্য পদ হলো মানুষ আর বিদেহ পদ হলো মরণশীল জীব। উদ্দেশ্য মানুষ এই পদটি সম্পূর্ণ ব্যক্তার্থ সম্বন্ধে বলা হয়েছে, কি তাই তো? কিন্তু বিদেহ মরণশীল জীব, বা শুধু যদি মরণশীল বলো, এই পদটির সম্পূর্ণ ব্যক্তার্থ সম্বন্ধে বলা হয়েছে কি না তার কোনো স্পষ্ট ইঙ্গিত এখানে নেই। মানুষ পদের ব্যক্তার্থ সকল মানুষ। এই বচনের মানুষ পদটির সমগ্র ব্যক্তার্থ নির্দেশিত হয়েছে, তাই উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য হয়েছে, কারণ সকল মানুষ আগে থেকেই বলে দিয়েছে। তাহলে কেউ বাদ যায়নি মানুষের মধ্যে থেকে, বা মানুষ শ্রেণীর কোনো সদস্য এখানে বাদ যায়নি, তাই মানুষ পদটি ব্যাপ্য। কিন্তু বিদেহ মরণশীল জীব বলো বা শুধু মরণশীল বলো, এই পদটিকে সমগ্র ব্যক্তার্থে গ্রহণ করা হয়নি। কেন বলো তো? না, প্রাণী জগতের অন্তর্ভুক্ত
গরু, ঘোড়া, হরিণ, বাঘ, মশা, মাছি, সিংহ, ভল্লুক প্রভৃতি অনেক প্রাণী আছে যারা মরণশীল, কি তাই তো? কিন্তু এরা কেউ কিন্তু এই মরণশীল পদটার মধ্যে নির্দেশিত হয়নি। কাদেরকে নির্দেশ করা হয়েছে? শুধুমাত্র মানুষদেরকে নির্দেশিত করা হয়েছে। তাহলে মরণশীল জীব শ্রেণীর কিছু অংশকে, অর্থাৎ যারা যারা মরতে পারে তাদের অল্প কিছু অংশ যারা মানুষ, তাদেরকে এখানে স্বীকার করা হয়েছে। তাই বিধেয় পদ মরণশীল জীব এখানে কিন্তু অব্যাপ্য হয়েছে। কি বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? যে এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য। এবার আমরা আসি ই বচনের ক্ষেত্রে। ই বচনটা কি বচন? না, সামান্য নঙর্থক বচন। প্রথমে একটা দৃষ্টান্ত বা উদাহরণ নেই, যে কোনো মানুষ নয় অমর। এই যে সামান্য নঙর্থক বচনটার মধ্যে আমরা উদ্দেশ্য পদ কি পাচ্ছি? না, মানুষ। এই মানুষ শ্রেণীর মধ্যে একটিও অমর জীব নেই। এই বচনটা তাই তো বোঝাচ্ছে যে উদ্দেশ্য মানুষ শ্রেণীর মধ্যে একটিও অমর জীব নেই। অমর মানে যারা মরে না কোনো দিন। আবার বিধেয় অমর শ্রেণীর মধ্যে একটিও কিন্তু মানুষ নেই। এক শ্রেণী অন্য শ্রেণীর থেকে সম্পূর্ণ কিন্তু বহির্ভূত, অর্থাৎ সম্পূর্ণ মানুষ শ্রেণী আর সম্পূর্ণ অমর শ্রেণী, এদের মধ্যে কোনো সম্বন্ধই নেই। তার মানে মানুষ অমর নয়, সমস্ত মানুষ, মানুষ জাতির সম্বন্ধে বিধেয় অমরকে এখানে অস্বীকার করা হয়েছে। অতএব বচনটিতে উদ্দেশ্যপদ ব্যাপ্য, অন্যদিকে উদ্দেশ্যপদ মানুষ শ্রেণীর সঙ্গে বিধেয় পদ অমরের কোনো সম্পর্ক নেই। তাই বিধেয় ব্যক্তার্থের কোনো অংশের সঙ্গে তার সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। এই বিধেয়কে তার সমগ্র ব্যক্তার্থ গ্রহণ করা হয়েছে বলতে হবে। অর্থাৎ আমরা বলতে চাইছি যে সমস্ত মানুষ আর পুরো অমর জাতিটা, তাদের মধ্যে কোনো সম্বন্ধ নেই। তার মানে এখানে সমস্ত মানুষের সম্বন্ধেই বলা হচ্ছে, আবার সমস্ত অমর সম্পর্কেও বলা হচ্ছে। তাই আমরা বলবো কি, ই বচনের উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই ব্যাপ্য। এবার আমরা আই বচন অর্থাৎ বিশেষ সদর্থক বচনের ব্যাপ্যতা সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমে একটা উদাহরণ নেই। কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ব্যক্তি। এখানে স্বার্থপর গুণটি কোনো কোনো মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে, সব মানুষ সম্পর্কে নয়। তাই জন্য মানুষ পদটির সম্পূর্ণ ব্যক্তার্থ গৃহীত হয়নি, তার আংশিক ব্যক্তার্থ গৃহীত হয়েছে। সুতরাং উদ্দেশ্য মানুষ পদটি অব্যাপ্য হলো। এদিকে স্বার্থপর বিদেহটির সম্পূর্ণ ব্যক্তার্থ গৃহীত হয়নি। কোনো কোনো মানুষকে স্বার্থপর বলা যেতে পারে, তাই বিদেহ পদটা কিন্তু এখানে অব্যাপ্য। অর্থাৎ আমরা যদি বলি যে স্বার্থপর যারা যারা স্বার্থপর হয়, তাদের মধ্যে থেকে শুধু মানুষকে এখানে নেওয়া হয়েছে, মানে কয়েকজন মানুষ সম্পর্কে এখানে স্বীকার করে নেওয়া হয়েছে। ঠিক আছে? তাই এখানে আই বচনের উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ উভয়ই কিন্তু অব্যাপ্য হয়েছে, অর্থাৎ একটি পদও এখানে ব্যাপ্য নয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসবো আমরা ও বচন, বিশেষ নঙর্থক বচন। উদাহরণ নেই। কোনো কোনো মানুষ নয় বুদ্ধিমান জীব। তাহলে এই বচনে উদ্দেশ্য পদটি ব্যাপ্য হয়নি। কেন ব্যাপ্য হয়নি? না, কোনো কোনো শব্দের দ্বারাই এটা বোঝা যাচ্ছে। এক্ষেত্রে কোনো কোনো মানুষ সম্পর্কে বিদেহ বুদ্ধিমান এই গুণটিকে অস্বীকার করা হয়েছে। তা উদ্দেশ্য মানুষ পদের সম্পূর্ণ ব্যক্তার্থ গ্রহণ করা হয়নি। গ্রহণ করা হয়েছে কি? নিশ্চয়ই নয়। কিন্তু এই বচনে বিদেহ পদটি ব্যাপ্য হয়েছে। বিদেহ পদটি কিন্তু ব্যাপ্য হয়েছে। বুদ্ধিমান গুণের সমগ্রতাকেই কোনো কোনো মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। তাই বুদ্ধিমান পদটি কিন্তু সম্পূর্ণ ব্যক্তার্থতা স্বীকার করা হয়েছে। অর্থাৎ আমরা কি দেখলাম? যে ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, কিন্তু বিধেয় পদ ব্যাপ্য।
একটা বিষয় মনে রাখতে হবে, যখন কোনো কিছুকে কোনো একটি শ্রেণীর বহির্ভূত মনে করা হয়, তখন সমগ্র শ্রেণীটির বহির্ভূত মনে করা হয়। যেমন কোনো ব্যক্তিকে যদি কোনো গ্রাম থেকে বহিষ্কৃত করা হয়, তখন গ্রামের কোনো অংশেই কিন্তু ব্যক্তিটির প্রবেশাধিকার নেই, এটা ধরে নেওয়া হয়। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিদেহ পদ অব্যাপ্য। ই বচনের উভয় পদই ব্যাপ্য, আই বচনের কোনো পদই ব্যাপ্য নয়, এবং ও বচনের শুধুমাত্র বিদেহ পদ ব্যাপ্য। এই ব্যাপারটাকে বোঝার জন্যে শর্টকাট নিয়ম যেটা, দেখো ছবিটার দিকে, যে অ্যাজ, এভ, ইন, অফ, এই শব্দের সাহায্যে আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। দেখো এ, ই, আই, ও সবগুলোই বড় হাতের দেওয়া আছে, তার পাশে এগুলো ছোট হাতের দেওয়া হয়েছে। তো বড় হাতে যেগুলো আছে সেগুলো বচনের সাইন। এ এস, এস মানে হচ্ছে সাবজেক্ট, তার মানে এ বচনের সাবজেক্ট ব্যাপ্য অর্থাৎ উদ্দেশ্য পদ ব্যাপ্য। ই বচনের বি, বি মানে বোথ অর্থাৎ উদ্দেশ্য বিদেহ মানে সাবজেক্ট প্রেডিকেট দুটোই ব্যাপ্য, সেই জন্য বি দেওয়া হয়েছে। আই বচনের এন, এন মানে নান বা নাথিং, হ্যাঁ, এখানে উদ্দেশ্য বিদেহ কোনোটাই ব্যাপ্য নয়। আর ও বচনে পি আছে, পি মানে প্রেডিকেট অর্থাৎ বিদেহ পদ ব্যাপ্য। ব্যাপারটাকে দেখো যে প্রতীক অন্যভাবে দেওয়া হয়েছে, দেখো এই আইও প্রতীক হিসাবে দেওয়া হয়েছে, ব্যাপ্যতা অব্যাপ্যতা সম্পর্কে বলা হয়েছে, উদাহরণও দেওয়া হয়েছে একটু আগে যেটা বললাম। এটা আবার অন্যভাবে বলা হয়েছে, দেখো টিক চিহ্ন ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। তারপরে যদি কারোর অসুবিধা হয় আমাকে বলবে। কিছু ব্যতিক্রম, এ বচনের তিনটি ক্ষেত্রে কিন্তু দুটো পদই ব্যাপ্য হয়। এক নম্বর পুনরুক্তিমূলক এ বচনের ক্ষেত্রে, অর্থাৎ উদ্দেশ্য এবং বিদেহ পদ পারস্পরিক প্রতিশব্দ বা সমর্থক শব্দ যদি হয়, যেমন সকল বৃক্ষ হয় উদ্ভিদ, হ্যাঁ, এক্ষেত্রে দুটো পদই কিন্তু ব্যাপ্য, অর্থাৎ এখানে বৃক্ষ যাকে বলছে উদ্ভিদ তাকেই বোঝাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর, সকল কুমার হয় অবিবাহিত পুরুষ, কুমার বলতে যা বোঝায় অবিবাহিত পুরুষ তাকেই বোঝায়। 2 নম্বর ক্ষেত্রেও দেখো সংজ্ঞার্থ ব্যাপক ব্যাপক এবচনের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে এবচনের সংজ্ঞা দেওয়া হবে, সকল ত্রিভুজ হয় 3 বাহু বেষ্টিত সমতল ক্ষেত্র, ত্রিভুজ বলতে যা বোঝাচ্ছে 3 বাহু বেষ্টিত সমতল ক্ষেত্র বলতে তাই বোঝাচ্ছে। আবার একটা উদাহরণ, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, মানে মানুষের সংজ্ঞা কিন্তু এটা, হ্যাঁ, মানুষ যাকে বলা হবে বিচার বুদ্ধি সম্পন্ন জীব তাকেই বলা হবে। এই বিশ্ব সংসারে বিচার বুদ্ধি সম্পন্ন জীব কিন্তু অন্য কেউ নেই মানুষ ছাড়া। বুঝতে পেরেছো? আচ্ছা, 3 নম্বর ক্ষেত্র হচ্ছে এই বচনের উদ্দেশ্য এবং বিদেহ পদ নির্দিষ্ট বিশিষ্ট পদ যদি হয়, যেমন দেখো দক্ষিণেশ্বর হয় রামকৃষ্ণের লীলাক্ষেত্র, রামকৃষ্ণের লীলাক্ষেত্র যা দক্ষিণেশ্বরও তাই। রবীন্দ্রনাথ ঠাকুর হন বিশ্বকবি, হ্যাঁ, আবার দেখো নরেন্দ্র মোদী হন বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আরও অনেক উদাহরণ নেওয়া যায়, যে এভারেস্ট হয় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এরকম। ঠিক আছে।